আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র ক্লাসে আমি আব্দুল্লাহ হাজির হয়ে গেলাম আবারও। আর আজকে প্রচন্ড গরম আজকে, মানে ঢাকা শহরে যে আমার কেমন অস্থির লাগছে আমি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছো। আমাকে একটু বলো যে এই গরমে তোমাদের অবস্থা কি, আর কে কেমন আছে এটা একটু বলো আমাকে। সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সেটাও একটু বলো। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মেহেদী, আমার কি এটা এই কানেকশন থেকে আছে? হ্যাঁ আছে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে নাকি বৃষ্টি হচ্ছে, কে কে বলছে যাক বৃষ্টি হচ্ছে তো। তুমি কোন জায়গাতে আছো রে ভাই? তুমি ওখানে একটু নিয়ে যাও আমারে। আমার আজকে খুব খারাপ লাগতেছে ঢাকার এই গরমে, মানে আমার আজকে মনে হয় যে গরমে একদম মাথাটা চক্কর দিয়ে ওঠার মতো একটা অবস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, এইভাবে এত বড় করে লেখা লাগবে না। আর আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এখন আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শুধু এইটা একটু বলো, তাহলে আর দেরি করবো না, ক্লাসে চলে যাবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে, গাইবান্ধা, সিলেট, টাঙ্গাইল। সিলেট আমি যাবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাহলে তাদের সাথে দেখা হবে। আমি অল্প কিছু সময়ের জন্য সিলেটে যাব, ট্রেনেই যাব, ট্রেনেই চলে আসবো। শনিবার সকালে নামবো ইনশাল্লাহ, আবার শনিবার বিকেল 4টাতেই রওনা দিয়ে দিব বারাবতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চমৎকার, ওকে। সো এখন আমি একটু, হ্যাঁ, চ্যাটটা একটু পজ করে দিলাম, চ্যাটটা এখন পজ। এখন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো আমরা খাতা কলম নিয়ে বসবো এবং আমরা পূর্ণ মনোযোগের সাথে, যেভাবে আমরা অফলাইনে ক্লাস করে থাকি, মানে কোনো স্যারের কাছে কিংবা কোচিং টোচিংয়ে, সেভাবে আমরা মনোযোগের সাথে ক্লাস করব বসে বসে। আর তার পাশাপাশি একটা বিষয়, যে আমরা যখন ক্লাস করি, ক্লাসের টাইমে আমাকে অনেকেই অভিযোগটা দাও যে দেখা যায় যে সে হয়তো বা কনসেন্ট্রেশন রাখতে পারে না। দেখো, তুমি যাতে অন্য কোনো দিকে তোমার মন না চলে যায়, এটার জন্য কিন্তু আমরা শিক্ষক থেকে ফেসবুকে ক্লাস লাইভ করা বা ইউটিউবে লাইভ করা টোটালি বন্ধ করে দিয়েছি। এত সুন্দর করে অ্যাপে স্মুথলি ক্লাস, এটা বাংলাদেশের কোনো এডুকেশন প্ল্যাটফর্ম এনশিওর করতে পারে না, যেটা শিক্ষক করতে পারে। আলহামদুলিল্লাহ, এটাকে আমি বড়াই হিসাবে বলছি না, এটা আল্লাহর তরফ থেকে, বা আমরা এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আমরা এটা পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ওই সামর্থ্য দিয়েছে। তো এইবারে আমরা ক্লাস করার সময় ডু নট ডিস্টার্ব মুড কিংবা কোয়াইট মুড, এরকম নানা রকম মুড থাকে, কিন্তু যে যেই মোবাইল ইউজ করছো বা যে কম্পিউটারে থাকলে কম্পিউটারের ডিএনডি মুডটা থাকে, মানে ডু নট ডিস্টার্ব বা কোয়াইট মুড, ওটা দিয়ে রাখবা যাতে অন্য কোনো নোটিফিকেশন তোমার কাছে না আসে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে অনলাইন ক্লাসে ঘুম আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবা, লাগলে বা চোখে মুখে পানি দিয়ে আসবা, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ক্লাস করবা না। গুরুত্বপূর্ণ যা যা বলছি তা নোট ডাউন করবা। পরবর্তীতে আমি যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন তোমরা আমার প্রশ্নের উত্তর দিবা। আমাকে একটু সময় দাও, হ্যাঁ। মেহেদি, একটু একটু পানি দিতে বললো আমাকে, পানির বোতল। তো বৃষ্টি, এটা হচ্ছে আমরা পড়ব প্রথমে, তারপরে আমরা পড়ব বশেক। বৃষ্টি, আমরা প্রথমে এটাতে চলে যাই। আজকের ক্লাসটা আমরা শুরু করছি ফররুখ আহমদের একটা কবিতা দিয়ে। আমার এই কবিতাটার কথা মনে আছে যে আমি কবিতাটা প্রথম পড়েছিলাম অন্তত আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে না হলেও 15-16 বছর তো হবেই। তো কবিতা একটা লাইন ছিল যে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। আমার এখনো মনের মাঝে এই লাইনটা গেঁথে আছে। যেমন সেই ছোটবেলায় আমি পড়েছিলাম বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, যেটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কবিতাটা কার? কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমার এখনো সেটা মনে আছে। একই রকম ফররুখ আহমদের এই কবিতাটা আমি পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, কিন্তু এখনো আমার মাথায় কবিতাটা গেঁথে আছে। ফররুখ আহমদ জন্মেছিলেন 1918 সালে, মৃত্যুবরণ করেন 1974 সালে। তিনি আমাদের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার রিপন কলেজ থেকে তিনি আইএ পাশ করেন, মানে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজে তিনি দর্শন অর্থাৎ ফিলোসফিতে তিনি পড়াশোনা করেন। ফিলোসফি আমার সবচেয়ে প্রিয় বিষয়। ফিলোসফিতে তিনি তার অনার্স করেন এবং ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন, কিন্তু পরীক্ষা দেন নাই আর কি তিনি। মানে তিনি দুইটা অনার্স করেছিলেন, কিন্তু ইংরেজিটা তিনি লাস্টলি পরীক্ষাটা দেয় নাই, কিন্তু মানে এমনিতে তিনি দর্শনে তার অনার্সটা করেছিলেন। পরীক্ষা না দিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। মানে দর্শনে পরীক্ষা দিয়েছিলেন তা না, সরি, মানে ইংরেজি এবং দর্শন দুটাই ছিল তার সাবজেক্ট অনার্সের। তো দুটা সাবজেক্টেরই তিনি লাস্টলি পরীক্ষা দেন নাই, কিন্তু পড়াশোনা করেছেন। পরীক্ষা না দিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ওটা যেই সময়, ওই আমলে মানুষ 5 পাস থাকলে অনেক কিছু, আর এই ভদ্রলোক তখনই হচ্ছে অনার্স পাস করেছেন। তো তিনি বিভিন্ন পদে কাজ করেছেন, বেতারে কাজ করেছেন, অনেক জায়গাতে কাজ করেছেন। তার কাব্য সৃষ্টিতে ইসলামী আদর্শ ও ঐতিহ্য একটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। আমি তোমাদের চ্যাটটা রিজুম করে দিচ্ছি এবং তোমাদের কাছে জানতে চাই, তোমরা কে কে আরিফ আজাদের নাম শুনেছো কিংবা আরিফ আজাদের কোনো বই পড়েছো? তোমরা একটু চ্যাটে লিখো তো, একটু লিখো। বা আরিফ আজাদের কোনো বই পড়ে থাকলে সেই বইটার নামটা একটু লিখো। তোমরা কে কে আরিফ আজাদের কোনো বইয়ের নাম পড়েছো, বই পড়েছো
সেটা অনেক কিছু, প্যারাডক্সিক্যাল সাজিদ হতে পারে, সেটা মা 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 এবং বাবা হতে পারে, প্রত্যাবর্তন হতে পারে। আরিফ আজাদের কোন বইটা পড়েছো, কে আমাকে একটু বলো তো। হ্যাঁ, আরিফ আজাদের কোন বইটা পড়েছো একটু বলো। আচ্ছা, পড়ো নাই, অনেকে বলছো পড়েছো, অনেকে বলছে পড়ো নাই। প্যারাডক্সিক্যাল সাজিদ, প্যারাডক্সিক্যাল সাজিদের চমৎকার বই, পড়েছো। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্যারাডক্সিক্যাল সাজিদ পড়েছো, ঠিক আছে। মা 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 এবং বাবা পড়েছো। আচ্ছা, আচ্ছা। তো আরিফ আজাদ একজন বাংলাদেশের খুব খুব বিখ্যাত একজন লেখক, বা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় লেখক বলা যেতে পারে। আরিফ আজাদের লেখা উপন্যাসগুলোর সঙ্গে আর 8-10টা ঔপন্যাসিকের পার্থক্য হচ্ছে উনার লেখাগুলো কিন্তু ইসলামী আদর্শ এবং ঐতিহ্য ধারণ করে। অর্থাৎ আমি যদি আরিফ আজাদের প্রথম যে বইটা, যেটা সবচেয়ে ফেমাস হয়েছিল, প্যারাডক্সিক্যাল সাজিদ, সেটা কি, সাজিদ নামের একটা ক্যারেক্টার থাকে, যেই ক্যারেক্টারটা এই যে নানা কথাবার্তা যে আসে ওখানে, ধরো ওই আস্তিকতা নাস্তিকতা এগুলো নিয়ে, ঈশ্বরকে বিশ্বাস, ঈশ্বরের প্রতি অবিশ্বাস। তো উনার এই বিখ্যাত, উনার লেখা অনেক সুন্দর, খুব সুন্দর ফ্লো উনার লেখার, কিন্তু আলটিমেটলি উনি তো ইসলামী ভাবধারাকে ঘিরেই লিখে থাকেন। তো ফররুক আহমদের বিষয়টা একদম এমন নয়, কিন্তু ফররুক আহমদের লেখার মাঝে ইসলামী, আমি চ্যাটটা আবার পজ করে দিয়েছি, ইসলামী ঐতিহ্য এবং ইসলামী আদর্শের একটা অনেক বড় ধারা আমরা দেখতে পাই, এবং উনি প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন ওনার লেখায়। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, 21শে পদক সহ আর অনেকগুলো পদকে ভূষিত হয়েছেন। তিনি মৃত্যুবরণ করেন 1974 সালের 19 অক্টোবর, এবং ওনার 21শে পদকটা ছিল একটা হাস্যকর পদক। কেন হাস্যকর পদক? কারণ এটা শুধু বোধহয় আমাদের দেশেই হয়ে থাকে। একটা মানুষ যখন জীবিত থাকে তাকে আমরা ভ্যালু করি না, মরার পরে আরে লোকটা কত ভালো ছিল, লোকটা এই উনি এত সুন্দর লিখতেন, এত ভালো লিখতেন, এইটা সেটা। মরণোত্তর 21শে পদক। ভাই, যখন মানুষটা জীবিত আছে তখন যদি তুমি তাকে তার যথাযথ মূল্যায়ন করো, আলহামদুলিল্লাহ, ভাই লোকটা বেঁচে আছে তখন, বা মহিলাটা বেঁচে আছেন, তিনি এটা শান্তি পাইল। তিনি মরার পরে তুমি তাকে 21শে পদক দেওয়ার, তুমি তাকে নোবেল প্রাইজ দাও, কি যায় আসে, কি যায় আসে, হু কেয়ার্স, তুমি তাকে দিলা। এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা হয় এই 21শে পদকের। তো এরকম একটা ব্যক্তিগত, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আমার মনে পড়ে, সেটা হলো হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের জীবদ্দশায় হুমায়ুন আহমেদকে নিয়ে, অন্তত আমি আমার স্কুল কলেজের জীবনে, আমি ক্যাডেট কলেজে পড়তাম, সেখানেও দেখেছি টিচাররা অনেক আজে বাজে কথাবার্তা বলতেন হুমায়ুন, অন্তত বাংলার টিচাররা হুমায়ুন আহমেদকে নিয়ে, যে এটা কোনো উপন্যাসিক নাই না, শুধু হুমায়ুন আহমেদকে নিয়ে তারা না, সবাই কম বেশি বলতেন এরকম, যেটা কোনো উপন্যাসিক না, ছাই পাশ লেখে, হ্যান লেখে, ত্যান লেখে। যখন হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করলেন, তারপর হুমায়ুন আহমেদকে নিয়ে না না, উনি এই যাই করুক না কেন, কিন্তু ওনার ওই এই 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 লেখাগুলো কিন্তু অনেক ভালো। নন্দিত নরকের সৌরভ, নির্বাসন, জ্যোৎস্না ও জননীর গল্প, এগুলো কিন্তু অনেক ভালো লেখা। তো আমাদের জাতিগত বৈশিষ্ট্যটাই এমন আর কি। অবশ্য মানুষই বোধহয় এমন একটা প্রাণী, যখন মানুষ থাকে তখন সেটার ভ্যালু বোঝে না, যখন মানুষ চলে যায় আমাদের জীবন থেকে তখন আমরা বুঝতে পারি যে সে কতটা মূল্যবান ছিল। এটা আসলে আমাদের একটা সাধারণ প্রবৃত্তি। ধরো তোমাদের বয়সের কথাই যদি বলি, তোমরা তো এখন টিনেজার, সো তোমাদের হচ্ছে এখন এই যে মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এই ফেজে, তাই না? যে দেখা গেছে যে পোলাপান এখন প্রেমে ট্রেমে পড়তেছে, প্রেম করতেছে, এরকম। তো যখন হচ্ছে সে যার প্রতি মানে প্রেমে পড়তেছে তাকে যদি পাত্তা দেয়, তাহলে তখন তার আসলে অ্যাটেনশনটার কাজ করে না, এভাবে চলে যায়। কিন্তু যদি তাকে পাত্তা না দেয়, যদি তাকে ঘুরায়, বা যদি তাকে একটু দূরে ঠেলে দেবার চেষ্টা করে, বা দূরে ঠেলে দেবার অভিনয় করে, তখন কিন্তু তার মাথা খারাপ হয়ে যায়, তখন সে আরো বেশি দৌড়ে ছুটে যেতে চায়। তো জগতের এই বিষয়গুলো কিছুটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে একটা বই সাজেস্ট করি এটার জন্য, দ্য 48 লজ অফ পাওয়ার। দ্য 48 লজ অফ পাওয়ার। মানুষ হিসেবে উপরে ওঠার জন্য আমাদেরকে অনেক কদর্য বিষয়ও করতে হয়, বা এমন অনেক কিছু করতে হয় যেটা হিউম্যানের, এমন কিছু আচরণ যেটা আসলে আমরা সাধারণভাবে অস্বীকার করলেও আমরা আবার অনেক সময় অস্বীকার না করে পারি না। যেমন ধরো, একটা সত্য কথা যে অনেকেই, সেটা তোমার আত্মীয় স্বজন হোক বা কি অনেক কাছের মানুষই হোক, অনেক সময় তারা তোমার উন্নতি দেখতে পারবে না, বা উন্নতিটা আরো দেখতে পারবে না যদি তুমি তাদের সাহায্য ছাড়াই উন্নত হও, মানে উন্নতি করো কিন্তু তাদের সাহায্য লাগে না। যেমন 3 ইডিয়টস মুভিতে, আমি এমনিতে মুভি দেখি না, কিন্তু 3 ইডিয়টস মুভিটা আজ থেকে অনেক বছর আগে দেখেছিলাম, এবং এখনো মনে পড়ে। ওখানে এইরকম একটা দৃশ্য ছিল যে বন্ধু যদি লাস্ট হয় তাহলে, বা ফেল করে, তাহলে খারাপ লাগে, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে আরো বেশি খারাপ লাগে। তো মানুষের যে কদর্য দিকগুলো, এগুলোকে তো তুমি উপেক্ষা করতে পারবে না। মানুষের মাঝে হিংসা আছে, ক্রোধ আছে, ঘৃণা আছে, ক্ষোভ আছে, অনেক কিছু আছে মানুষের মধ্যে, তাই তো? ঠিক আছে, সো গেল এটা। এইবারে আমরা চলে যাচ্ছি ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি। গেল। এইবারে চলো আমরা
কবিতায় চলে যাই। এই কবিতাটা হচ্ছে বৃষ্টি নিয়ে। আজকে অনেক গরম, এরকম দিনে যদি এটার বাস্তব হয়ে যেত তাহলে কতই না ভালো লাগতো। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। এই কবিতায় মূলত বলা হচ্ছে বৃষ্টির আগমন নিয়ে, এবং এই বৃষ্টির আগমনের ফলে কি কি চেঞ্জ হয়, বা বৃষ্টির আগমনটার কারণে এই দিক সেদিকে কি হয়। এই বৃষ্টিটা কেমন বহু প্রতীক্ষিত, মানে অধীর অপেক্ষায় বৃষ্টির জন্য সবাই থাকে। কেন? ধরো যখন অনেক গরম পড়ে এবং যখন ধরো চারিদিক ফেটে চৌচির হয়ে যায় খরায়, তখন বৃষ্টি কে না চায়। পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে, আবাদি গ্রাম বলতে যেখানে ফসল ফলানো হয় জমিতে, সেই গ্রামগুলোতে পদ্মা মেঘনার দুপাশে, মানে পদ্মা নদী এবং মেঘনা নদীর দুপাশের আবাদি গ্রামে, সেখানে বৃষ্টি এলো। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, পূব দিক থেকে যে হাওয়া বয় পূর্ব দিক থেকে, সেটার মধ্য দিয়ে ওই বৃষ্টি এলো। বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদগ্ধ আকাশ, বিদগ্ধ বলতে বোঝানো হয় যেটা একদম পুড়ে গেছে। তো এইখানে বিদগ্ধ বলতে বোঝানো হচ্ছে এই আকাশটাতে মেঘ বলতে কিছু ছিল না, বৃষ্টি বলতে কিছু ছিল না, তাই এই আকাশটা যেন একদম দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে। তাই বিদগ্ধ আকাশ এবং মাঠ, সেটা ঢেকে গেল কি কাজল ছায়ায়। কিভাবে কাজল ছায়ায় ঢেকে গেল? কাজল শব্দের অর্থ বলতে এখানে বোঝানো হয়েছে কালো। তো কালো ছায়ায় কিভাবে ঢেকে যায়? কারণ মেঘের রং হচ্ছে কালো। তো যখন আকাশ মেঘে ঢেকে যায়, তখন মাঠটাও কি কালো হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়, তাই তো? এটাই তো স্বাভাবিক। কেন এটা হয়? কারণ বৃষ্টির আগে মেঘে মেঘে ছেয়ে যায় চারিদিক। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়ার। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়ার। আমরা সরাসরি চলে যাব এটা টিকাতে। খুব সুন্দর করে এটার একটা এখানে ব্যাখ্যা দিয়েছে। বিদ্যুৎ রূপসী পরি, বিদ্যুৎ চমকানোকে আমাদের যে লোকজ ধারণা বা গ্রামের মানুষজনের মনে একটা এরকম ধারণা ছিল আগে, যেটা সুন্দরী পরী, সুন্দরী পরীর সাথে তাকে তুলনা করা হতো বিদ্যুৎকে। বিদ্যুৎ রূপসী পরী, তার মানে বিদ্যুতের রূপে আসে, সে আসলে কি, সে আসলে পরী, এবং সে যে মেঘে মেঘে ঘুরে বেড়ায়, যে মেঘে মেঘে ঘুরে বেড়ায়। তো এখানে কথাটা কি বলেছে? বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সাওয়ার। সাওয়ার মানে হচ্ছে আরোহণকারী, অর্থাৎ আমি আরো সহজ উদাহরণ দিই, ঘোড় সাওয়ার। ঘোড় সাওয়ার মানে হচ্ছে যে ঘোড়ার উপরে চড়ে, তাকে বলে ঘোড় সাওয়ার। তো বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সাওয়ার, মেঘের উপর উঠেছে। কে উঠেছে? বিদ্যুৎ রূপসী পরী। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। কেয়া ফুলের কথা বলা হচ্ছে এখানে। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, মানে দিক দিগন্তের পথে এই বিদ্যুৎ যখন চমকায়, এটাকে দেখতে একটা ভয়ঙ্কর সুন্দর লাগে। এটাকে দেখে বর্ষণ মুখর দিনে, এই বৃষ্টির দিনে অরণ্যের কেয়া শিহরায়। অরণ্যের মানে বন, বনের কেয়া সেই ফুল শিহরায়। শিহরায় মানে শিহরিত হচ্ছে বা একদম কেঁপে কেঁপে উঠছে, এরকম এটাকে বলা হচ্ছে। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। রৌদ্র দগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। রৌদ্র দগ্ধ ধান ক্ষেত, দগ্ধ মানে তো একদম পুড়ে গেছে, রোদে একদম পুড়ে গেছে যেই ধান ক্ষেত, সেই ধান ক্ষেতটা কি করে? আজ তার স্পর্শ পেতে চায়। কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির স্পর্শ পেতে চায়। কেন বৃষ্টির স্পর্শ পেতে চায়? কারণ তার জীবনটা যেন একদম চৌচির হয়ে গেছে এই বৃষ্টি ছাড়া। এই রোদে পুড়ে ছাই হয়ে যেন চৌচির হয়ে গেছে সেই জীবনটা, এবং তাই সে কি চায়? তাই আজ সে বৃষ্টির স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটলে বন্যা আনে বলতে বোঝাচ্ছে যখন এই ওয়াটার ফ্লো বা পানিটা এতভাবে আসছে, তখন মনে হচ্ছে যেন রীতিমতো নদীতে ফাটল ধরেছে, এবং বন্যা এমনভাবে আসছে, সেই বন্যাটা যেন পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে আসছে। পূর্ণ প্রাণের জোয়ার বলতে কি বোঝানো হচ্ছে? যখন মাঠ ঘাট ধান ক্ষেত এরকম রোদে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সবকিছু রৌদ্র দগ্ধ পুড়ে যেন ছারখার হয়ে আছে, তখন এইরকম ভাবে পানি যখন নদীর ফাটলের মতো বন্যা বয়ে দিয়ে যাচ্ছে এবং প্রাণের জোয়ার বয়ে দিয়ে যাচ্ছে চারিদিকে, তখন কি হচ্ছে? তখন চারিদিকটা যেন
একদম অন্যরকম সুন্দর হয়ে যাচ্ছে এবং সবকিছু যেন প্রাণবন্ত হয়ে যাচ্ছে, এখানে যেন প্রাণ ফিরে আসছে। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। রুগ্ন বানানটা দেখো, রুগ্ন বানানটা তোমরা সবসময় লক্ষ্য রাখবে, এটা হচ্ছে রুগ্ন শুদ্ধ বানান। রুগ্ন মানে কি? রুগ্ন মানে হচ্ছে একবারে হাড় জিরজিরে, মানে ধরো কঙ্কালের মতো অবস্থা, গায়ে কোনো মাংস নাই এরকম। বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, খুবই গরিব অনেক ফকির বা ভিক্ষুক আমরা দেখি না, যাদের হাতের একদম রগ উঠে গেছে, একদম খাবার খেতে পায় না এরকম। তো সেটা যেমন তার শরীরটা দেখলে যেমন মনে হয় যে জীর্ণ শীর্ণ, খুবই খারাপ অবস্থা, তেমন অবস্থা হয়ে যায় কার? সেই রুক্ষ মাঠের, যেই মাঠও হচ্ছে অনেক দিন কোনো বৃষ্টি পায় না এবং যেখানে কোনো বর্ষণ হয়নি, যেখানে কোনো বর্ষণ হয়নি। তো রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ, রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। রুক্ষ মাঠটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে। এবং আসমান শোনে সেই বর্ষণের সুর। আসমান শোনে কি? সেই বর্ষণের সুর। এই যে বৃষ্টি হচ্ছে, আসমানও যেন সেই সুরটাকে পাচ্ছে, আসমান যেন সেই সুরটাকে পাচ্ছে। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। তৃষিত বনটা কি? তৃষিত বন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তৃষ্ণার্ত বনটা, সেটার সাথে তৃষাতপ্ত মন, মনটাও হচ্ছে অনেক তৃষ্ণার্ত। কেন তৃষ্ণার্ত? বন এবং মন দুটাই কেন তৃষ্ণার্ত? কারণ বনটা তো তৃষ্ণার্ত বুঝলাম, যেহেতু দীর্ঘ সময় বৃষ্টি হয়নি ওটার কারণে। আর মনটা কেন তৃষ্ণার্ত? কারণ এই বৃষ্টি আমাদের কাছে শুধুই একটা বৃষ্টি নয়, বৃষ্টি আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে। আমার খুব কাছের একজনের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন অনেক বছর ইউএসএতে ছিলেন। তো তিনি ইউএসএতে যেই স্টেটে ছিলেন আমেরিকাতে, তিনি সেখানকার বৃষ্টির কথা বর্ণনা করতেন। তিনি বলতেন যে ওটা আমার হচ্ছে কুয়াশার মতো মনে হয়। বাংলাদেশের সিলেটের এত সুন্দর ঝুম বৃষ্টি, এটা আসলে অন্য কোথাও পাওয়া ভার। তো হুমায়ুন আহমেদের একটা কথা একটু মনে পড়ে গেল। হুমায়ুন আহমেদ যখন, হ্যাঁ, হুমায়ুন আহমেদ যখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়তেন, আমেরিকাতে তার পিএইচডি করছিলেন, তো তখন তার অনেক শখ জাগে যে দীর্ঘ সময় তিনি টিনের চালে বৃষ্টির সাউন্ড, ব্যাঙের ডাক, এই শব্দগুলো মিস করছেন। তো তার ছোট ভাই আহসান হাবিবকে তিনি চিঠিতে লিখে দেন যে এগুলো যাতে রেকর্ড করে পাঠায় বাংলাদেশ থেকে। তো এখন আহসান হাবিব নাইলে ঠিক আছে, এটা পাইছে বৃষ্টির সাউন্ড, একটা টিনের চালের বৃষ্টির সাউন্ড রেকর্ডার অন করে, তখন রেকর্ডার এত বড় ছিল, রেকর্ডার অন করে হচ্ছে তোমার ধরো এটা নিচে সাউন্ডটা। কিন্তু ব্যাঙের ডাকটা কেমনে নিবে? এখন কই ব্যাঙ আছে, কই গিয়েও বসবে? তো কখনো এই ঝোপে গিয়ে বসে, কখনো ওই ঝোপে গিয়ে বসে, বৃষ্টি নামতে পারে। আর এখন না হলে মোবাইল টোবাইল সকল ডিভাইসেস আমরা পাই যে ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে পানি ঢুকে না, সমস্যা হয় না। কিন্তু ওই সময় তো এমন ছিল না। তো আমার নিজের আরেকটা স্মৃতি মনে পড়ে যায়, আমার নিজের কাকা থাকতেন সৌদি আরবে, এখনো থাকেন তিনি। তো তিনি এরকম আমাদের জন্য রেকর্ডিং পাঠাতেন, আজ থেকে 15, 16, 20 বছর আগের কথা বলছি আমি। রেকর্ডিংগুলো কেমন হতো, এটা আসলে তোমরা দেখে অভ্যস্ত না, ফিতার ক্যাসেট বলা হতো আগে ওগুলোকে, টেপ রেকর্ডার। সো ওখানে জাস্ট টেপটাকে পাঠাতেন আর কি, চিঠির খামে ভরে। আমরা ওটাকে একটা ক্যাসেটের, খালি ক্যাসেটের মধ্যে ঢুকিয়ে ওটাকে প্লে করতাম। ওইটা পুরাটা ছিল একটা রেকর্ডিং। মনে করো এখন যেমন হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যেমন ভয়েস মেসেজ পাঠানো যায়, তো ধরো ওইটার মতো, ধরো একটা যদি আধা ঘন্টার ভয়েস মেসেজ হয়, এইরকম আর কি। এনিওয়ে, আমি এখন চ্যাটটা রিজুম করে দিচ্ছি। বৃষ্টি কার কার ভাল লাগে এটা একটু দেখতে চাই তোমাদের কাছে। তোমরা একটু চ্যাটে বলো তো দেখি কার কার কাছে বৃষ্টি ভাল লাগে। হ্যাঁ, বৃষ্টি কার কার কাছে ভাল লাগে এটা একটু বলো। হ্যাঁ, আচ্ছা, আমারও যাক, অনেকের কাছে দেখি বৃষ্টি ভাল লাগছে, অনেকের কাছে বৃষ্টি ভাল লাগে। যাক, অনেকের কাছেই বৃষ্টি ভালো লাগে। হ্যাঁ, যাক যাক, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, আমরা এটা পজ করে দিলাম। হ্যাঁ, আমরা আবার চলে যাচ্ছি। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। কি বোঝালো? এটাই কবিতার শেষ অংশ। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ। কোথায় যেতে চায়? বহু পথ। আমার মনটা যেতে চায়, ওই তৃষাতপ্ত মন, ও বহু পথ যেতে চায়। আমাদের পৃথিবীতে সবচেয়ে গতিসম্পন্ন যানবাহন কি, বা যেটা হচ্ছে আমাদের মন। এই ধরো এখন আমি আছি, আমার মনটা আছে কোথায়? ধরো আমি ভাবছি এখানে আছি আমি, আমি কল্পনা করলাম যে আমি ঠাস করে চলে গেলাম এখন লন্ডনে, আমি কল্পনা করলাম আমি এখন চলে গেলাম নিউ ইয়র্কে, আমি কল্পনা করলাম আমি চলে গেলাম অ্যামাজনের গহীন জঙ্গলে। এইরকম, এইটা আসলে শুধু আমাদের মনেই সম্ভব। তো সেটা পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। প্রান্তর বন্ধুর কেন বলা হচ্ছে?
বন্ধুর মানে হচ্ছে যা মসৃণ নয়। তো আমাদের মনের সকল স্মৃতি কি ভালো? আমাদের মনে তো কত খারাপ খারাপ স্মৃতিও আছে। কেউ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেসব স্মৃতি আছে। কারো উপর আমাদের অনেক ক্ষোভ আছে, রাগ আছে, সেসব স্মৃতি আছে। আমরা কারো কারো আচার আচরণে অনেক কষ্ট পেয়েছি, সেসব স্মৃতি আছে। আবার আমরা কখনো কখনো কারোর সাথে অনেক খারাপ কিছু করেছি, দুর্ব্যবহার বা এটা সেটা, অনুশোচনা আছে। আবার আমাদের কোনো প্রিয়জন হয়তো আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে, সেই দুঃখের স্মৃতি আছে। এমন অনেক কিছু আছে। প্রান্তর বন্ধুর তেমন নানা রকম আমার মনের পথ পাড়ি দিয়ে, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, যেখানে বিস্তৃত একদম ভুলে যাওয়া সেই দিনগুলো পড়ে আছে, যেই দিনগুলো একদম নিঃসঙ্গ, যেই দিনগুলো একদম নির্জন, একদম নিঃসঙ্গ এবং একদম নির্জন সেই দিনগুলো পড়ে আছে। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? সেখানে বর্ষার মেঘ জাগে আজ, মানে সেই মনের মাঝেও যেন আজ একটা বর্ষার একটা মেঘ জাগে আমার মাঝে। মেঘ যেমন, মেঘ শব্দটাকে আবার আমাদের একটু দেখতে হবে যে মেঘ শব্দটাকে আমাদের সাহিত্যে কিভাবে ব্যবহার করে থাকে। মেঘ জমে আছে মনকোণে, কার গান? এটা হচ্ছে ওস্তাদ রশিদ খার গান। তুমি এলে না তাই, তুমি এলে না তাই বৃষ্টিও ঝরেনি, বিষ বিষাদ, বিষাদ সামথিং আনমনে, আমার পুরো লিরিকটা মনে নাই। তো মেঘ জমে আছে, কিংবা এই যে মনের মাঝে মেঘ জমে আছে, এটা কেন বলা হয় কবিতায় বা গানে বা এটা যে কোনো কিছুতে? এই উপমাটা বা এই তুলনাটা কেন করা হয়? এটা দিয়ে মূলত বোঝানো হয় মেঘ হচ্ছে একটা দুঃখের প্রতীক বা বিষণ্ণতার প্রতীক। তাই বলা হচ্ছে সেখানে বর্ষার মেঘ জাগে আজ। কোথায় জাগে? মনের মাঝে, মনে জাগে। এবং সেটা কেমন? সেটা বিষণ্ণ মেদুর। এই মেঘটা যেন বিষণ্ণ, এই মেঘটা যেন অনেক অনেক দুঃখের, এই মেঘটা অনেক অনেক দুঃখের। এই হলো গিয়ে আমাদের কবিতাটা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করবা। তার আগে আমি বিষণ্ণ মেদুর, বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়েছে। তো প্রকৃতি এখন স্নিগ্ধ কোমল হয়ে চারদিক করে তুলেছে প্রাণোচ্ছল। আচ্ছা, সো এটা মূল ভাবটা একটু কথা বলি, তারপরে তোমাদের প্রশ্ন নিচ্ছি। তো কৃষি প্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়েই এই কবিতাটা। প্রকৃতিতে বর্ষা আসে কি একটা প্রাণ নিয়ে, আর বৃষ্টিটাই হচ্ছে বর্ষার প্রাণ। এ সময় নদীর দুধারে আমরা বন্যা দেখতে পাই, এবং বন্যার ফলে যেটা হয় যে পলিমাটি বয়ে আসে বন্যার কারণে। এটার কারণে আমাদের মাটিটা আরো উর্বর হয়। আর বৃষ্টির সময় আকাশের সর্বত্র আমরা মেঘের খেলা দেখি, বর্ষার ফুল দেখতে পাই, রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। তো বৃষ্টির দিনের সংবেদনশীল মানুষেও, মানে যে মানুষটা ধরো ওরকম ইমোশনাল না বা ইমোশনাল, সেও হচ্ছে কেমন তার মনের মধ্যে এমন অনেক কিছু ফুটে ওঠে বা অনেক স্মৃতি চলে আসে। তো এই নিয়ে আর কি মূলত আমাদের কবিতাটা। তো অনুশীলনীতে এটা তোমাদের HW থাকবে, এটা হচ্ছে তোমাদের HW1। অ্যাজ ইউজুয়াল 19 মিনিট সময় নিয়ে তোমরা সৃজনশীলটা লিখবা, অবশ্যই লিখবা, এবং লিখে ছবি তুলে তারপরে পোস্ট করবা। দেখো কোন গুরু আসলে তোমার জীবনে ভুয়া আর কোন গুরু হচ্ছে তোমার জীবনে আসল, এটা তুমি কিভাবে বুঝবা? এখন তো ধরো ইন্টারনেট খুললেই লক্ষ লক্ষ টাকা কামান, লাখপতি হয়ে যান, এত বছর বয়সে এত টাকা কামাইছে, অত টাকা 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 টাকা। টাকা কামানো দোষের কিছু না, টাকা অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়, বাট আগে যেমন মানুষের কাছে জ্ঞান আহরণের বা জ্ঞান অর্জনের গুরুত্বটা অনেক দেখা যেত, এখন ভাই টাকা ছাড়া কোনো কথা নাই। হোয়াট দ্য হেল? কেন টাকা ছাড়া কোনো কথা নাই? টাকা ছাড়া তো জগতে আরো কিছু আছে। মানে ঠিক আছে, ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ, হ্যাঁ করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, সমস্যা নাই, টাকা কামান, কোনো প্রবলেম নাই। কিন্তু জ্ঞান অর্জনের পেছনে কিছু গুরুত্ব দিতে হয়। তো ভুয়া গুরু আর আসল গুরু বোঝার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে তোমাকে কোনো অনুশীলন দেয় কিনা, বা তোমাকে কোনো কিছু সে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে দেয় কিনা। কেন বলছি এই কথাটা? যদি তোমাকে শুধু থিওরি 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 শিখায় যাই, তুমি এটা ভুলে যাবা। যখন তুমি নিজে প্র্যাকটিস করবা, তুমি যদি আমার থিওরিটা মোটামুটিও বুঝো, নিজে প্র্যাকটিস করতে গিয়ে তুমি অনেক বেশি বুঝা ফেলবা। আর তুমি যদি নিজে আমার থিওরিটাও বুঝো এবং প্র্যাকটিসও করো, তাহলে তো ভাই তোমার যেই কম্বিনেশন হবে, তুমি ফাটায় ফেলবা ইনশাল্লাহ জীবনে, অনেক বড় কিছু, আল্লাহ তোমাকে অনেক দূর নিবে জীবনে। তাই আমাদের যেটা করতে হবে, আমরা ক্লাস যতটুকু মনোযোগ দিয়ে করি, তার চেয়েও বেশি মনোযোগ দিয়ে আমরা HWটা করব। ছবি তুলে আমরা গ্রুপে পোস্ট করব, এরপরে আমি সলিউশন যেটা দিয়েছি সলিউশনটা দেখব, আগে আমরা সলিউশনটা দেখব না। কিন্তু যদি তুমি এই মানে এক্সারসাইজ না করো, তাহলে আসলে তুমি নিজেই মানে নিজের কপালে, মানে নিজের পায়ে কুড়াল মারবা। ঠিক আছে? সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি তোমাদের জন্য। আর অবশ্যই প্র্যাকটিস বুকটা দেখবা। প্র্যাকটিস বুকগুলো খুব সুন্দর করে অ্যাপে দেওয়া থাকে, এবং এই প্র্যাকটিস বুক পড়লে আর কোনো প্রকার
গাইড মাইড বক্কর চক্কর কিচ্ছু দরকার নাই, ওই প্র্যাকটিস বুক একাই যথেষ্ট। কারণ আমি জানি যে তোমাদের অন্যান্য বিষয়ের প্রতি অনেক সময় দিতে হয়। বাংলা শুধু শিখর ক্লাসগুলো অনুসরণ করো, আর এই অ্যাপে এক্সাম দাও, প্র্যাকটিস বুকটা ফলো করো, দ্যাটস ইট। আর অ্যাপের এক্সাম অবশ্যই দিবা, এই যে HW দিয়ে এগুলো ছবি তুলে দিবা, অ্যাপের এক্সাম দিবা, তাহলেই হবে। নাহলে আলটিমেটলি যেটা হয় যে বাংলায় কিন্তু পোলাপান অনেক এ প্লাস মিস করে, বাংলায় প্লাসটা মিস করে। ওই যে দেখা যায় লাস্টে কি অনেক কিছু পড়তে যায়, লাস্টে অনেক কিছু পড়ার দরকার নাই, বাংলায় অনেক সময় দেওয়ারও দরকার নাই। ক্লাসটা ভালো মতো করো, HW করো, অ্যাপে এক্সাম দাও, আর অ্যাপে প্র্যাকটিস বুকটা যদি চোখ বুলা যাও, দ্যাটস ইট। এই ক্লাস যেভাবে নেওয়া হচ্ছে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এখানে কিছু অবজেক্টিভ আছে, আমি কোনো পোল দিব না এখন, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নাই, আমাদের পরের চ্যাপ্টারে আবার যেতে হবে। সো তোমরা যেভাবে অ্যান্সার করবা সেটা হলো, কিভাবে অ্যান্সার করবে তোমরা, সেটা হলো তোমরা অ্যান্সারটা করবা এইভাবে। হ্যাঁ, ধরো একের এ অ্যান্সার হলে এ, একের বি অ্যান্সার হলে বি, এইভাবে অ্যান্সার করবা। সো আমি তোমাদের চ্যাটটা রিজুম করে দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, এটা অ্যান্সার করো। কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? অ্যান্সার করো। হুম, এটার অ্যান্সার কি? এর অ্যান্সার খুবই সহজ, এর অ্যান্সার হচ্ছে বি, পরী। তিনি পরীর সঙ্গে তুলনা করেছেন। পরেরটা অ্যান্সার করো। এটার অ্যান্সার হবে সি। হ্যাঁ, বেশিরভাগই সবাই ঠিক উত্তর দিচ্ছ, বৃষ্টিহীন মাঠের রূপ। এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার হচ্ছে বি, না নট এ। উপমা মানে হচ্ছে তুলনা। ধরো আমি এইটাকে তুলনা দিলাম একটা লাঠির সাথে ছোট, তাহলে বলতে পারি যে এটা একটা উপমা। এটাই। রুদ্রদগ্ধ ধানকে আজ তার স্পর্শ পেতে চায়। সো এবারে আমরা চলে যাব বসেখে। এবারে আমরা চলে যাব কোথায়? বসেক। চ্যাটটা পজ করে দিচ্ছি, তার আগে আমি জানতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বৃষ্টি কবিতাটা নিয়ে, বা কেমন লেগেছে তোমাদের কাছে, তোমাদের কাছে কেমন লেগেছে? হ্যাঁ, 19 মিনিট থিওরিটা কিছুই না, 19 মিনিট থিওরি হচ্ছে ভাই জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন 19 মিনিটের মধ্যে শেষ করবা, দ্যাটস ইট। বিদগ্ধ আকাশ। বিদগ্ধ আকাশ মানে হচ্ছে আকাশে শুধু রোদই ছিল, সেটা যেন একদম পুড়ে গেছে, সেখানে বৃষ্টি ছিল না, এরকম। HWটা আরেকবার স্ক্রিনশট নেওয়া লাগবে না, অ্যাপের মধ্যে হচ্ছে তুমি ওইটার PDF পাও, ওখান থেকে দেখে নিবা। অরণ্য মানে হচ্ছে বন, ফরেস্ট। বিষণ্ণ দিগন্ত মানে যতটুক চোখ যায় এমন। বিষণ্ণ মেদুর বলতে এখানে বোঝানো হয়েছে যে ধরো এই বৃষ্টি যে পড়ে, এটার মধ্যে কিন্তু একটা বিষণ্ণতাও বিরাজমান। কেয়া হচ্ছে ফুল। হুম, 19 মিনিটে লিখতে পারেন, লিখতে হবে, লিখতে না পারলে তুমি A+ মিস করবা, শেষ করতে পারবা না তুমি। হ্যাঁ, কেয়া শিহরায় কি আমার মনে হয় না তুমি ক্লাসের শুরু থেকে ছিলা, পুরো রেকর্ডিংটা দেখে নিবা, রেকর্ডিং এর মধ্যে এটা থাকবে ক্লাস শেষে কেয়া শিহরায় মানে কি এটা বলেছি। ঠিক আছে, ওকে। চ্যাটটা আমি পজ করে দিয়েছি আবার। সো এবারে আমি যাচ্ছি বসেখে। একজন জিজ্ঞেস করেছে প্রতীক্ষিত বৃষ্টি মানে কি, মানে ওই বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করা হচ্ছে। কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2019 সালে। সো তিনি বাংলা সাহিত্যে অনেক অসাধারণ সব লেখালেখি করেছেন, সেটা নিয়ে আসলে বলার শেষ নাই, তার লেখার বিবরণ যদি বলতে যাই, তার কবিতার। তো আমরা আগে একটু তার বিবরণ দেখি। তিনি 1936 সালে জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে। তার পূর্ণ নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দীর্ঘকাল তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগ দেন এবং
সেখানকার পরিচালক ছিলেন, মানে অনেক বড় পোস্ট কিন্তু ছিলেন, হ্যাঁ তিনি ডিরেক্টর ছিলেন সেখানকার। তো মুক্তিযুদ্ধ তার লেখায় একটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। আমরা এবার দেখতে পাবো তার আরো কিছু। 2019 সালের 15ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। সোনালী কাবিন, এটা আল মাহমুদের অনেক ফেমাস একটা বই। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। আচ্ছা, এই পুরো কবিতাটাই মূলত বাতাস নিয়ে। বৈশাখ, বৈশাখে আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাই, যেটা বৈশাখের খুব মানে খুব স্বাভাবিক একটা বিষয়, যেটা সবসময় বৈশাখে আমরা দেখতে পাই, যে অনেক গরম, তার মধ্যে হঠাৎ আকাশ কালো হয়ে আসবে, একদম খুব সুন্দর, মানে চারিদিকে একটা বৃষ্টির যে একটা গন্ধ পাওয়া যায়, একটা স্মেল, ওইটা আসবে, এবং ঝুম বৃষ্টি, তারপরে ঝড়, মানে টিনের চাল উড়ায় নিয়ে যাচ্ছে, গাছ উড়ায় নিয়ে যাচ্ছে, এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন এখানে, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, মানে বাতাসের যে প্রলয়ঙ্কারী অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা, সেটার বর্ণনা দিচ্ছেন। যে বাতাসে বুনো হাঁসের যে ঝাঁক, সেটা ভেঙে যায়, কারণ হাঁস যখন উড়ে, বুনো হাঁস, সেই ওটার ঝাঁককে একদম লন্ডভন্ড করে দেয় বাতাসটা এমন। জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, জেট বলতে এখানে তিনি জেট প্লেনের কথা বলছেন, যে ওই পাখাটাও যেন দুমড়ে শেষে বাতাসটা একদম ফেলে দেয় মাটিতে, মানে তিনি অনেক ভয়ঙ্কর বাতাসের কথা তিনি বলছেন। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে কেন? কারণ এই বাতাস কত কিছু করতে পারে। যেমন একটা বাতাস বা বাজে আবহাওয়ায় যেমন একটা বিমান দুর্ঘটনা ঘটতে পারে, সে যেমন বুনো হাঁসের ঝাঁককে ভেঙে দিতে পারে, তেমনি সে একটা সাইক্লোন ঘটিয়ে ফেলতে পারে, বা বাংলায় যেটাকে বলা হয় জলোচ্ছ্বাস। ঠিক আছে, সে কি করতে পারে? একটা সাইক্লোন বা জলোচ্ছ্বাস ঘটিয়ে তুলতে পারে, ধরলাম। যদিও সাইক্লোন বা জলোচ্ছ্বাস ঘটার আর অনেকগুলো কারণ আছে, আমি আপাতত শুধু তোমাদেরকে এতটুকু বললাম। এই আল্লাহ, ভয়ঙ্কর, এটা চলে গেছে, ওয়েট। তো সেই নদীর পানি তাই শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফ, এটা আসলে ব্যবহৃত হওয়া বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে অনেক অনেক আগে। এখন তো আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এর আগে মানুষ ব্যবহার করতো টেলিফোন, তার আগে মানুষ ওই টেলিগ্রাম, ফ্যাক্স, টেলিগ্রাফ এগুলো ব্যবহার করতো। এটা 1837 সালে আবিষ্কৃত হয়, এবং টেলিগ্রাফের থাম তুমি অনেকটা কল্পনা করতে পারো এখনকার দিনের পিলারের মতো। তো ধরো একটা পিলার যদি এমন হয়ে থাকে যে এতটাই মানে বাতাস বইছে যে পিলারটাকে একদম নুইয়ে দিচ্ছে, তো টেলিগ্রাফের থামগুলো এমন ছিল যেগুলো বাতাসে নুইয়ে যেতে পারে, এতটাই ভয়ঙ্কর বাতাস, প্রলয়ঙ্কারী বাতাস, সেই বাতাসের কথাই বলা হচ্ছে। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি। মিনতি মানে কি? মিনতি মানে হচ্ছে রিকোয়েস্ট। সেই পবনের কাছে, পবন শব্দের অর্থ কি? পবন শব্দের অর্থ বাতাস। সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী। আমরা একটু দেখি এখানে কিছু শব্দার্থ এবং টিকাতে ফিরে যাই, তাহলে আমার মনে হয় আমাদের জন্য একটু সহজ হবে। সেটা হলো, তিষ্ঠ শব্দটা যদিও আমরা অতিষ্ঠ এইভাবে দেখে থাকি, কিন্তু তিষ্ঠর একটা শব্দ, তিষ্ঠর একটা অর্থ হচ্ছে স্থির হও, স্থির হও, স্থির হও। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিষ্ঠ। আমরা আরো একটা জিনিস আমি বলে নেই, সেটা হলো হনুমান, মেঘদূত, সোলেমান, এই তিনটা আমরা মেইনলি, হনুমান আর মেঘদূত, আমি এগুলো বলছি এখনই আসবে কবিতায়। রামায়ণে, যেটা সনাতন ধর্মের গ্রন্থ, সেই রামায়ণের বীর হনুমানের বীরত্বপূর্ণ অনেক কাজের কথা আমরা আছে। তো রামায়ণে হনুমানকে মহাবীর হনুমান বলা হয়ে থাকে, এবং হনুমানকে বলা হয়ে থাকে বায়ুর পুত্র বা বাতাসের পুত্রও তাকে বলা হয়ে থাকে। তাহলে বাতাসকে কি বলা যেতে পারে? হনুমানের পিতা। কালিদাসের মেঘদূতকে, সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন হচ্ছে কালিদাস, তো সংস্কৃত ভাষায় তার একটা অমর রচনা ছিল মেঘদূতম, এটার যে বঙ্গানুবাদটা, বাংলায় অনুবাদ, সেটাকে বলা হয় মেঘদূত। ঠিক আছে, কালিদাসের মেঘদূতের কথা বলা হচ্ছে। কালিদাস একজন বিখ্যাত কবি ছিলেন। আমরা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাই। সেই পবনের কাছে আমারই মিনতি, যেই বাতাসের বর্ণনা দিলাম একটু আগে, যেই বাতাস কি করতে পারে, সেই বুনো হাঁসের ঝাঁক ভাঙতে পারে, জেটের পাখা দুমড়ে আছাড় মারতে পারে, নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দিতে পারে, কিংবা টেলিগ্রাফের থামগুলোকে নুইয়ে দিতে পারে, সেই পবনের কাছে আমার এই মিনতি। তিষ্ঠ হাওয়া মানে স্থির হও, শান্ত হও, তিষ্ঠ হাওয়া, শান্ত হও তুমি হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী, মহাপ্রতাপশালীকে,
যে অনেক পাওয়ারফুল, হাওয়া অনেক পাওয়ারফুল, কারণ হাওয়া এরকম সব লন্ড ভন্ড করে দিতে পারে। গরিব মাঝের গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে। ওর কথা হচ্ছে যে এরা তো গরিব মানুষ, ওদের ওই পালের দড়ি ছিঁড়ে, মানে যে নৌকার পাল, সেটা তুমি ওই ওই ওরা নৌকা চালায়, ওরা তো গরিব মানুষ, তুমি ওদের ওই পালের দড়ি কেন ছিঁড়ো, তোমার লাভটা কি হয় তাতে। কিংবা ওই চাষির ভিটে, মানে ওই চাষি তো একটা গরিব মানুষ, ওর একটা ছোট্ট ভিটে বাড়ি, ওটাকে তুমি কেন গুড়িয়ে দিচ্ছ, তাতে তোমার লাভটা কি। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। তো এখানে মূলত যারা দুর্বল মানুষ কিংবা যারা অসহায় প্রাণী তাদের কথা বলা হচ্ছে, যে এদেরকে তুমি কেন, মানে এদের ক্ষতি তুমি কেন করো, এদের ক্ষতি করে তোমার লাভটা কি হয়। যেমন টুনটুনির যে বাসাটা থাকে ওটা তুমি কেন ছেড়ো, বা উল্টে ফেলে দাও কেন দুঃখী মায়ের যে ভাতের হাঁড়ি, এটাকে তুমি কেন উল্টে ফেলে দাও, এটাকে ফেলে দাও কেন তুমি। হে দেবতা, এখানে বাতাসকে দেবতা বলে সম্বোধন করছে, কারণ বাতাস অনেক শক্তিশালী, ওটার জন্য বাতাসকে দেবতা বলে সম্বোধন করছে। বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। অর্থাৎ বাবুই পাখি, টুনটুনি পাখি, তাদের ঘর ভেঙে তুমি কি আনন্দ পাও। আর গরিব মায়ের ভাতের হাড়ি, দুঃখী মায়ের ভাষে তো গরিব মানুষ, ওই একটা ভাত রান্না করেছে, ওটা তুমি ভাতের হাড়িটা দিলা ফেলে, এটা উল্টে ফেলে দিলে, লাভটা কি হলো এটা করে। তখন বলছে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা। কার কীর্তিগাথা, কীর্তিগাথা মানে যাকে নিয়ে অনেক বড় বড় অনেক ভালো ভালো কথা শুনেছে। কার কথা, হনুমানের কথা রামায়ণে। রামায়ণ কে লিখেছে, বাই দ্য ওয়ে রামায়ণ লিখেছে বাল্মীকি। সেই মহাবীর হনুমানের পিতা তুমি। আমি একটু আগেই কিন্তু বললাম যে হনুমানের পিতা বলা হচ্ছে কেন, কারণ হনুমানকে বলা হয়ে থাকে বাতাসের পুত্র, তাই বলা হচ্ছে সেই হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, কালিদাসের মেঘদূতে বাতাস নিয়ে অনেক কথা আছে, তাই বলছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। সেটা কে, বাতাস, সেই দয়ালু মেঘের সাথী, বাতাসের কথাই বলা হচ্ছে। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি। বলল তোমার কথা কত ভালো ভালো শুনেছি, তুমি হচ্ছ রামায়ণের সেই মহাবীর হনুমানের পিতা, কিংবা এত বিখ্যাত যে মেঘদূতম কালিদাসের, সেখানে মেঘের সঙ্গী হিসেবে তোমার কথা শুনেছি। তবে এমন নিষ্ঠুর তুমি কেন হলে বাতাস, যে তুমি উড়িয়ে নিলে একটা গরিব চাষির ঘরের খুঁটি। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। মানে বলল যে তুমি গরিব মানুষদের বা অসহায় মানুষদের ক্ষতি করলে, অসহায়ের ক্ষতি করলা, কিন্তু তুমি যারা হচ্ছে অত্যাচারী তাদের ক্ষতি তো তুমি করলা না, তাদের ক্ষতি করে তো তুমি দেখাইলা না যারা অত্যাচারী। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো, তাদের তো তুমি কোনো ক্ষতি করলা না। হায় রে, কত সুবিচারের গল্প শুনি। তুমি নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ারের অত্যাচারীর কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কি বোঝানো হচ্ছে একটু আসি এখানে। হায় রে, কত সুবিচারের গল্প শুনি, বাতাসকে নিয়ে অনেক সুবিচারের গল্প শোনা হয়। তুমি নাকি বাহন রাজা সোলেমানের। আচ্ছা, আমরা এবারে প্রথমে আসি, সোলেমান বলতে এখানে কার কথা বলা হচ্ছে। তিনি ইসলামের অন্যতম প্রধান একজন নবী ছিলেন, হজরত সুলাইমান আলাইহিসসালাম, এবং আল্লাহ রব্বুল আলমিন যাকে কিছু বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, এর মধ্যে একটা ক্ষমতা ছিল বাতাসকে তিনি তার নিয়ন্ত্রণে রাখতে পারতেন। অর্থাৎ তিনি কমান্ড করলে বাতাস বইতো, তিনি কমান্ড করলে বাতাসকে তিনি, মানে বাতাসের যে প্রবাহ, বায়ু প্রবাহকে তিনি তার কমান্ডের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ তাকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছিল। হায় রে, কত সুবিচারের গল্প শুনি। তুমি নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা। মানে তুমি নাকি বাহন রাজা সোলেমানের, তুমি নাকি সেই রাজা সোলেমানের বাহন ছিলা। সেই সোলেমান কত বিখ্যাত মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা। কারণ উনি অনেক বড় একজন, উনি একজন ন্যায় বিচারক ছিলেন। ঠিক আছে, উনি একজন ন্যায় বিচারক ছিলেন, এটার কথাই বলা হচ্ছে। সরি, ভুল যাচ্ছে। তিনি একজন ন্যায় বিচারক ছিলেন, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা। কার তলোয়ার, সোলেমানের। অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কেন বললো অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত, কারণ
যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, যিনি ন্যায় বিচারক ছিলেন এবং যার অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। তো তিনি যেহেতু ন্যায় বিচারক ছিলেন, তাই তিনি যারা অত্যাচারী তাদের মাথা একদম কেটে ফেলতেন তার তলোয়ার দিয়ে, এবং অহমিকার অট্টালিকা যাদের ছিল, মানে যাদের অহংকার ছিল, সেটা একদম গুড়িয়ে দিতেন তিনি। তো তুমি তো তারই সঙ্গী ছিলা, তারই বাহন ছিলা, কিভাবে তুমি এটা করতে পারো যে তুমি এরকম মানে গরিবদের ঘরটর উড়াই দিচ্ছ? বাতাসকে বলছে। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, করজোড়ে মানে হাত জোড় করে। যা পুরানো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখীর একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। আচ্ছা, এটা কেন বলা হয়েছে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্য দিয়ে বাতাসকে বলেছেন যে কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়, এসো হে বৈশাখ, এসো এসো। তো এটার মধ্যে একটা তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়। এখানে মূলত মানে ওই গানের মধ্যে লাইনগুলো এমন, যেটা শুষ্ক, যেটা মরা, যেটা অপ্রয়োজনীয়, সেগুলোকে তুমি কালবৈশাখী ঝড়ের একটা ফুঁয়ে তুমি উড়িয়ে দাও। মানে এখানে বাতাসকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের মতো কবিদের রাজা, সেও তোমাকে এত মহান বলে আখ্যায়িত করেছেন যে তুমি চাইলে তোমার একটা ফুঁয়ের মধ্য দিয়ে কত খারাপ খারাপ জিনিসকে ধ্বংস করে দিতে পারো। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। বিভেদকারী পরগাছা কারা? যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা মানুষের মধ্যে ঝগড়া বাঁধায়, যারা মানুষের মধ্যে নানা রকম গ্যাঞ্জাম বাঁধায়, তুমি তাদের তুমি ধ্বংস করে দাও। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেল। যারা অন্যের উপর ভর করে দুর্নীতি করে অনেক বড় বড় দালান কোঠা বানাচ্ছে বা নিজেদের সম্পদ বানাচ্ছে, কিংবা অনেক বড় বড় কিছু করছে, তাদের বাহাদুরি বা তাদের এই বড় হওয়ার আচার আচরণটা তুমি একদম গুড়িয়ে ফেলো বা ধ্বংস করে দাও। এই হলো কি আমাদের আজকের কবিতাটা। সো আমি আজকের কবিতাটাতে যাবার আগে এখানে আবার একটু বলে নেই, বাংলাদেশের একটা পরাক্রমশালী মাস কি বৈশাখ। আমরা দেখতে পাই যে এই বৈশাখ মাস যখন আসে তখন সে অনেক সময় নিষ্ঠুর হয়ে যায়, লণ্ডভণ্ড করে দেয় অনেক কিছু, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা শিকার হয় কারা? দুঃখী দরিদ্র মানুষরা কিংবা অসহায় প্রাণী, মূলত পাখিরা। দেখা যায় গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায়, কিংবা দরিদ্র চাষির ঘর আহ, উড়ে যায়, টুনটুনি কিংবা আমরা দেখতে পাই যে বাবুইয়ের বাসাও হচ্ছে ধ্বংস হয়ে যায়। কিন্তু ধনীর প্রাসাদের তো কোনো ক্ষতি হয় না। কবিতায় আক্ষেপ করে বলছেন যে প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতেই হয় তাহলে গুড়িয়ে দাও সেই অট্টালিকাগুলো যারা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন। মানে এখানে হ্যাঁ, এটা হচ্ছে আসলে মূল কথা, যে বিধ্বংসী একটা অবস্থা বৈশাখের, বাট কবি এখানে আহ্বান করেছেন যারা অত্যাচারী বা যারা সমাজের শোষক শ্রেণী, তাদেরকে যেন ধ্বংস করে দেয় বৈশাখ তার অত্যাচারী এই সত্তাটা দিয়ে। তো এখানে HW2, এটা হচ্ছে তোমরা, আমি আবার বলছি, এটাও তোমরা অফকোর্স এরকম ছবি তুলে দিবা। এই দুইটাই তাহলে টোটাল দিবা। এটাও কতক্ষণ নিবা? 19 মিনিট। 19 মিনিটের চেয়ে একটুও বেশি তুমি নিবা না। বাকিটা উত্তর দেখে নিবা পরে। এবারে আমি আবার কিছু অবজেক্টিভ দিচ্ছি, অবজেক্টিভগুলো তোমরা অ্যান্সার করো। এরপরে আমি তোমাদের কাছ থেকে যদি বসেখ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমরা অ্যান্সার দাও।
সো এটার উত্তর হবে কি, বেশিরভাগ মানুষ ঠিকই উত্তর দিয়েছো তোমরা, সেটা হলো এটার উত্তর হবে হচ্ছে মহান রাজা। প্রতীক্ষিত বৃষ্টি মানে কি? প্রতীক্ষিত বৃষ্টি মানে হচ্ছে যে বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করা হয়। হুম, এটা অ্যান্সার করো। এটা একটু সময় লাগবে অ্যান্সার করতে তোমাদের। উদ্দীপক উদ্দীপক পড়তে হবে, পরে দুইটাই, 2 আর 3 উদ্দীপক পেটা অ্যান্সার করো। এটার কথাই বলা হচ্ছে একটাকে, এসো এসো হে বৈশাখে তাপস নিঃশ্বাস বায় মুমূর্ষুরে দাউড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। সো এইটা আমরা একটু দেখি যে উদ্দীপকে বসে কবিতার কোন দিকটা উন্মোচিত হয়েছে। দেখো, আমরা দেখলে মনে হয় যে হ্যাঁ, যেটা ধ্বংসাত্মক একটা বিষয়, সৃজনশীলতার কোনো কিছু নাই। আচ্ছা, সৃজনশীলতা কেটে দিলাম, ধ্বংসাত্মকটা রাখলাম। প্রখর রূপ, পরিশুদ্ধ রূপ, কেন ধ্বংসাত্মক না? কারণ এখানে আলটিমেটলি কি বলা হচ্ছে দেখো, যে হ্যাঁ, মুমূর্ষুকে উড়ায় দাও, মানে মুমূর্ষু মানে কি, যেটা একদম মর্মর অবস্থায় আছে, খারাপ অবস্থায়, আবর্জনাটা দূর হয়ে যাক, পুরাতন স্মৃতি দূর হয়ে যাক, ভুলে যাওয়া গীতি দূর হয়ে যাক, আলটিমেটলি পরিশুদ্ধ করতে বলতেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে দিন শেষে। হয়ে গেল। রাকিব, একটু এসো তো এখানে, আমি একটু স্ক্রিনটাতে যে দেখাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটাতে, একটু দাও তো, যে চ্যাটের ওই জায়গাটা তুমি একটু থাকো, আমি এখন শেষ করে দিব ক্লাসটা। এবার 4 নম্বরটা অ্যান্সার করো। ক্লাস কি চলে গেছিল নাকি? আচ্ছা হ্যাঁ, 4 নম্বরটা একটু অ্যান্সার করো। হ্যাঁ, হুম হুম হুম। না, বৈশাখ মানে বাতাস না, বৈশাখে ক্লাসে আমি শেষ করে দিব, তুমি থাকতে পারো। বৈশাখ মানে হচ্ছে, বৈশাখ মানে হচ্ছে বৈশাখ। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যান্সার করো, লাস্ট প্রশ্নটা অ্যান্সার করো এটা। শোনো তুফান ধ্বংস করো, উদ্দীপকের অনুভূতি বসু কবিতার কোন পংক্তির সঙ্গে সদৃশ্যপূর্ণ? শোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাতে। আসলে আমি অলরেডি আগের প্রশ্নে যেটা বলেছি সেটাই আসে এখানে, এটার তেমন কিছু নাই এক্সপ্লেনেশনের। সো আমাদের ক্লাসটা এ পর্যন্তই থাকছে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করো, তাহলে আমি এখন তোমাদের উত্তর দিচ্ছি, যেটা বসেক রিলেটেড। আর অদরকারি মানে যেটা প্রয়োজন নাই, পবনের মানে বাতাসের। ঠিক আছে, আর তোমরা হচ্ছে যেটা করবা সেটা হলো অবশ্যই তোমরা এইচডাব্লিউটা সাবমিট করবে, এবং অ্যাপে প্র্যাকটিস বুক মাস্ট, পরীক্ষা মাস্ট। কারণ যদি না দাও তাহলে যতই তুমি ক্লাস দেখো, কোনো লাভের লাভ তেমন কিছু একটা হবে না। হুম, অট্টালিকা মানে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং। হাতের লেখার স্পিড বাড়ানোর উপায়, এটা আমার জানা নাই। আমি যা জানি না তা আমি আন্দাজে বলবো না, তুমি এটা ইউটিউবে দেখতে পারো, হাতের লেখার স্পিড বাড়ানো নিয়ে। সনাতন ধর্ম বলতে যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, তিষ্ঠ মানে শান্ত হও। ওকে, ঠিক আছে। আর আমি কোনো কমন প্রশ্ন পাচ্ছি না, যা পাচ্ছি সেগুলো সবই রিপিটেটিভ, যেগুলো হয়তো ক্লাসে পড়ানো হয়েছে। কীর্তি গাথা বলতে বোঝানো হচ্ছে তার অনেক ভালো ভালো কাজের কথা, এমন আর কি। ঠিক আছে, জেট মানে জেট প্লেন। ওকে, আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।